আজকে আমরা চেষ্টা করব শেষ করার জন্য, দেখি কি হয়। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে ওয়ালাইকুম আসসালাম বলে আমি আমার ক্লাস শুরু করলাম আজকে। এবং গত ক্লাসে আমরা দেখলাম পূর্ণ চক্রের জন্য আই অ্যাভারেজ ই অ্যাভারেজ শূন্য হয়। গত ক্লাসে আমরা দেখলাম যে আই অ্যাভারেজ অথবা ই অ্যাভারেজ যদি বলা হয় আমরা নিব হলো, আমরা কি নিব বলতো, অর্ধচক্র নিব এবং সে মানটা হলো 0.637 আই নট অথবা 0.637 ই নট। আর আমরা এরপরে করলাম হচ্ছে গড় বর্গের বর্গমূল মান। গড় বর্গের বর্গমূল মান, সেই মানটাকে আমরা বলতে চাইলাম সেটা হচ্ছে 0.707 আমরা চ্যাপ্টার 5 পড়াচ্ছি জিম। এবং তোমরা আমাকে একটু ঝটপট বলো তো, 707 আই নট অথবা 0.707 ই নট ছিল গত ক্লাসে, আশা করি তোমার মনে আছে। আচ্ছা, আজকে আমরা প্রথমে একটু খাতার চিপায় গেলাম, মানে আমাদের যাত্রাই শুরু হলো আজকে চিপা দিয়া। কিরকম? অনেকের মনের মধ্যে আমি দুই তিনটা প্রশ্ন পাইছি, বিদায় এই প্রশ্ন দুইটা আগে সলভ করব, তারপর আজকের পড়াশোনা আমরা শুরু করব। কি প্রশ্ন দেখি তো একটু। একটা প্রশ্ন হলো, তোমাদের মনের মধ্যে অনেকেরই মাথায় মানে কালকে একটু ইয়া হইল যে এই লাইনটা কি করে আসলো, আই ইকুয়াল টু 0 থেকে টি আই ডিটি ভাগ 0 থেকে টি ডিটি, তাই না? একটু এইটাকে ক্যালকুলেশন করে তো আমরা প্রমাণ করছিলাম গত ক্লাসে, বারবার তো এইটা নিলাম, কিন্তু প্রশ্ন হলে কিভাবে আসলো? বোর্ড দেখা যাচ্ছে তো নাকি? আচ্ছা, কিভাবে আসলো তার জবাব কি? জবাবটা হলো, একটু খেয়াল করো তো, আমরা জানি আই সমান সমান কিউ বাই টি। আমরা জানি আই সমান সমান কিউ বাই টি। আবার আই সমান সমান লেখা যাবে ডিকিউ বাই ডিটি। আই সমান সমান লেখা যাবে ডিকিউ বাই ডিটি। অতএব তোমরা আমাকে বলো তো, ডিকিউ সমান সমান লেখা যাবে কি বলো তো, আই ডিটি। ডিকিউ সমান সমান লেখা যাবে আই ডিটি। তাহলে তোমরা বলো তো, তাহলে আই অ্যাভারেজ ইকুয়াল টু হবে 0 থেকে, দেখো আমি আগে লিমিট দিলাম না, ডিকিউ ভাগ 0 থেকে, লিমিট দিচ্ছে না ডিটি, একটু খেয়াল করে দেখো, আই সমান সমান ডিকিউ বাই ডিটি। অতএব ডিকিউ সমান সমান আই ডিটি। তাহলে আই অ্যাভারেজ মানে কি, এটাকে মিলাও এবার, ডিকিউ বাই ডিটি। যদি আপনাকে পুরোটা মানে একটা অর্ধ চক্রের জন্য করতে হয়, যদি একটা পূর্ণ চক্রের জন্য করতে হয়, তখন আমরা সমাকলন করব, সেম আসবে, গ্যারান্টি তোমাকে আমার। এই যে কে বললো, আব্দুর রহমান আইডি থেকে বলতেছো সেম আসবে। এখন তোমরা আমাকে বলো তো, ডিকিউর মানটা বসাও, আই ডিটি সমাকলন ডিটি 0 থেকে টি 0 থেকে টি। কেউ যদি অর্ধচক্র নাও, আমি আমার আজকের এই কাজটা কেন বলতো, গতকাল এই সমীকরণ আমরা ডাইরেক্ট ব্যবহার করছিলাম, তাহলে এই সমীকরণটা কি করে আসলো সেটাই আজকে একটা প্রমাণ দিলাম, একটু জেনে রাখা ভালো। কেমন? আই সমান সমান কিউ বাই টি আমরা জানি বাজার। তাৎক্ষণিক কারেন্ট যদি হয়, তাৎক্ষণিক কারেন্ট আই সমান সমান হবে ডিকিউ বাই ডিটি জানি, ডিকিউ সমান সমান আই ডিটি জানি। এবার আমি অর্ধ চক্রের জন্য চাই, পূর্ণ চক্রের জন্য চাই, সেটা আই অ্যাভারেজ ইকুয়াল টু হবে ইন্টিগ্রেশন অফ ডিকিউ ইন্টিগ্রেশন অফ ডিটি। ওকে, মোট চার্জ মোট সময় সমান সমান, এখানে আমরা ডিকিউর মানটা বসাইছি, লিমিট হবে টি এর 0 থেকে টি। যদি তুমি অর্ধ চক্র নাও, লিমিট হবে 0 থেকে টি বাই 2। আমি এখনো কোনো প্রশ্ন বলি নাই, আজকে আমাদের জার্নি শুরু হলো চিপা দিয়া এবং 0 থেকে টি ডিটি।
অর্ধচক্র নাও 0 থেকে t/2, কোয়ার্টার চক্র নাও 0 থেকে t/4, সেম আসবে। ওকে, এখন দ্বিতীয় প্রশ্ন, তোমাদের মধ্যে দু একজন আমাকে প্রশ্ন করেছো কি সেই প্রশ্ন? এই তারের মধ্যে কারেন্ট যাচ্ছে আই, এবং আই বাড়ছে, মানে তড়িৎ প্রবাহ বাড়তেছে, তার চারিপাশে চুম্বক ক্ষেত্র হবে, এখানে হবে ডট ডট ডট, এখানে হবে ক্রস ক্রস ক্রস, এটা আমরা জানি। এখানে একটা আয়তাকার কুণ্ডলী আছে। তাহলে তোমরা আমাকে বলো তো, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবা, যদি আই এর মান বাড়তে থাকে তাহলে চুম্বক ক্ষেত্রের মান পরিবর্তন হবে, সেম হবে, চুম্বক ক্ষেত্রের মান পরিবর্তন হবে। এবং তোমার কাছে প্রশ্ন, আমরা বলেছিলাম চুম্বক ক্ষেত্রের মান পরিবর্তন হলে চুম্বক ফ্লাক্সের মান পরিবর্তন হবে, চুম্বক ফ্লাক্সের মান পরিবর্তন হলে কুণ্ডলীতে তড়িৎচালক বল আবিষ্ট হবে। এবং লেন্স আবার কি বলছে, যে কারণেও চুম্বক ক্ষেত্র, যে কারণে তোর আবিষ্ট তড়িৎচালক বল তৈরি হলো, সে ওই কারণে বিরুদ্ধে কাজ করবে। এখন দেখো, এইটার মধ্যে তড়িৎ প্রবাহ এখন এমন হবে যে চুম্বক ক্ষেত্রটাকে কমায় ফেলতে চাইবে। দেখো, আই বাড়ার কারণে ওর তৈরি হচ্ছে, আই বাড়ার কারণে আবিষ্ট তড়িৎচালক বল তৈরি হবে। তাহলে এই কুণ্ডলীর ভিতরে তড়িৎ প্রবাহ এমন হবে যে চুম্বক ক্ষেত্রটাকে সে কমায় ফেলতে চাইবে। তাহলে এখানে ক্রস, তাহলে কি হইলে চুম্বক ক্ষেত্র কম হবে বলতো? যদি এখানে ডট চুম্বক ক্ষেত্র হয়, এখানে চুম্বক ক্ষেত্র হচ্ছে ডট, কুণ্ডলীর ভিতরে যদি এখানে ডট চুম্বক, সরি, এখানে চুম্বক ক্ষেত্র হলো ক্রস, কুণ্ডলীর ভিতরে যদি ডট চুম্বক ক্ষেত্র পাওয়া যায় তাহলে তো প্লাস একটা বিপরীতমুখী হওয়ার কারণে কমে যাবে না? এবং দেখো তো, আমার কারেন্টের দিক হচ্ছে এন্টি ক্লকওয়াইজ, দেখো, এবং এন্টি ক্লকওয়াইজ হইলেই দেখো তো এখানে কি আসে, এটা বাইরে ক্রস আর ভিতরে কি আসে, ডট। তাহলে ভিতরে অলরেডি ক্রস ছিল, কিন্তু আবিষ্ট তড়িৎ চালক শক্তি এমন হবে যে কারণে তৈরি, সে কারণের বিরুদ্ধে কাজ করবে, চুম্বক ক্ষেত্র বাড়ার কারণে তৈরি, তাহলে ও কমানোর চেষ্টা করবে। দেখো তো, এন্টি ক্লকওয়াইজ যদি কারেন্ট যায় তাহলে এখানে কি তৈরি হবে বলতো, ডট, আর আগে ছিল ক্রস, এটার জন্য তৈরি হলো ডট। তাহলে ক্রস ডট বিপরীতমুখী, তার মানে লব্ধি চুম্বক ক্ষেত্রটা কমে যাবে। এটা আমাকে আজকে প্রশ্ন করছিলাম, আমি তার জবাব দিয়ে দিলাম। এইবার আসো আজকের দিনের আমাদের প্রথম প্রশ্ন চলে যাই। লেখো, 220 ভোল্টের ডিসি লাইন অপেক্ষা, আজকের দিনের প্রথম প্রশ্ন। 220 ভোল্টের ডিসি লাইন অপেক্ষা 220 ভোল্টের এসি লাইন বেশি বিপজ্জনক কেন? 220 ভোল্টের ডিসি লাইন অপেক্ষা 220 ভোল্টের এসি লাইন বেশি বিপজ্জনক কেন? আমরা মনে হয় লিখতে পারছি। এখন তোমরা আমাকে একটু ঝটপট বলো তো, এখানে যে আমি ব্যাটারিটা ব্যবহার করলাম, পাওয়ার সোর্স ব্যবহার করলাম, ধরো ওর ভোল্টেজ হলো 220 ভোল্ট, তার মানে ও সারা জীবন 220 ভোল্টই থাকবে, এবং 220 ভোল্টের ডিসি লাইন মানে 220 ভোল্টের ডিসি লাইন। কিন্তু তুমি একটু ব্যাপারটা খেয়াল করো, এই বরাবর টি, এই বরাবর ই, আমরা যে বাসা বাড়িতে কানেকশন পাই 220 ভোল্ট, বাজার ওইটা ই নট না, ওইটা ই অ্যাভারেজ না, ওইটা হচ্ছে ই আরএমএস। আর যদি ই আরএমএস হয়, সেই ই আরএমএস এর মান হলো 220 ভোল্ট, সেই ই আরএমএস এর মান হলো 220 ভোল্ট। কিন্তু তোমরা আমাকে একটু ঝটপট বলো তো, এই মানটা হচ্ছে ই নট, এই মানটা কত বলতো, ই নট। একসময় তো কারেন্ট সর্বোচ্চ মানে পৌঁছাবে, তাহলে সেই ই নটের মানটা কি বলতো? গত ক্লাসে পড়েছি আমরা 0.707 ই নট। অতএব ই নট সমান সমান, ই নট সমান সমান ই আরএমএস ভাগ 0.707। এবং তোমরা আমাকে বলো তো, ই আরএমএস এর মানটা কত? 220 ভাগ 0.707, ঠাস করে বলে ফেলাও, ই নটের মানটা আসবে কত? 311 ভোল্ট। তার মানে কি,
যেটা 220 ভোল্টের ডিসি, ওইটা 220 ভোল্টের ডিসি থাকবে। ওর আবার এটা কি গ্রাফটা কেমন হবে? ডিসি গ্রাফ এই বরাবর টি, এই বরাবর ই, গ্রাফ হবে স্ট্রেট লাইন। গ্রাফ হবে কি লাইন বলো তো? স্ট্রেট লাইন। বাট এটা কিন্তু স্ট্রেট লাইন না। তাহলে 220 ভোল্টের ডিসি মানে অলওয়েজ 220 ভোল্টের ডিসি। বাট 220 ভোল্টের এসি যেটাকে আমরা বলি, এটা কিন্তু আসলে ইআরএমএস মান। এটা আসলে ইআরএমএস মান। আর সেই ইআরএমএস এর মানের হাইয়েস্ট মানটা হবে কত ভোল্ট বলো তো? 311 ভোল্ট। ইআরএমএস এর সেই হাইয়েস্ট মানটা হবে কত? তার মানে কোন এক সময় এই ভোল্টেজটা হয়ে যাবে 311 ভোল্ট। এখন কোন ইলেকট্রিশিয়ান সাবধানতা অবলম্বন করলো 220 ভোল্টের, কিন্তু এক সময় ভোল্টেজটা হয়ে যাবে 311 ভোল্ট। তার মানে তখন সে বিপদে পড়ে যাবে, তার জন্য হুমকি স্বরূপ হবে। এই জন্য বলা হয় একজন ইলেকট্রিশিয়ান ডিসি ভোল্টে কাজ করার সময় যে সাবধানতা অবলম্বন করে, এসি ভোল্টে কাজ করার সময় তার চেয়েও বেশি সাবধানতা অবলম্বন করে। এসি ভোল্টে কাজ করার সময় তার চেয়েও বেশি সাবধানতা অবলম্বন করে। আমরা মনে হয় বুঝতে পারছি। ওকে, হইল? এইবার তোমরা আমাকে ঠাসঠুস করে বলে ফেলো আজকের দিনের পরের প্রশ্ন লেখো। আকৃতি গুণাঙ্ক কাকে বলে? ইংলিশে আমরা এটাকে বলি ফর্ম ফ্যাক্টর। আকৃতি গুণাঙ্ক কাকে বলে? আকৃতি গুণাঙ্ক কাকে বলে? আজকের দিনের পরের প্রশ্ন। আকৃতি গুণাঙ্ক কাকে বলে? এবার সুন্দর মতো সংজ্ঞা লেখো তো। দিক পরিবর্তী তড়িৎ চালক বলের, দিক পরিবর্তী তড়িৎ চালক বলের আকৃতি গুণাঙ্ক ইংলিশে আমরা বলি হচ্ছে ফর্ম ফ্যাক্টর। আকৃতি বিকৃতি না। আকৃতি গুণাঙ্ক কাকে বলে লিখতে পারছ? লেখো দিক পরিবর্তী তড়িৎ চালক বলের। না, আমাদের এখানে বোঝার কিছু উপায় নাই। এখানে দিক পরিবর্তী তড়িৎ চালক বলের গড় বর্গের বর্গমূল মান এবং দিক পরিবর্তী তড়িৎ চালক বলের গড় বর্গের বর্গমূল মান এবং দিক পরিবর্তী তড়িৎ চালক বলের গড় বর্গের বর্গমূল মান এবং শীর্ষ মানের গড় বর্গের বর্গমূল মান এবং গড় মানের অনুপাতকে আকৃতি গুণাঙ্ক বলে। দিক পরিবর্তী তড়িৎ চালক বলের গড় বর্গের বর্গমূল মান এবং গড় মানের অনুপাতকে আকৃতি গুণাঙ্ক বলে। কি হতে পারে দেখো তো একটু খেয়াল করে। আকৃতি গুণাঙ্ককে যদি আমরা কে দ্বারা প্রকাশ করি, তাহলে কে সমান সমান হবে ইআরএমএস ভাগ ই অ্যাভারেজ। ইআরএমএস ভাগ ই অ্যাভারেজ। এবং তোমরা আমাকে বলো তো ইআরএমএস মানে হলো 0.707 ই নট, ইআরএমএস মানে হলো ই অ্যাভারেজ মানে হলো 0.637 ই নট। এবং তাড়াতাড়ি বলো তো আকৃতি গুণাঙ্কের মানটা কত আসে? আমরা কিন্তু এসি ডিসি বোঝার সুযোগ নাই আমাদের কাছে। বাসে ক্লাস করতেছে কে? হৃদয় আব্দুল্লাহ কেন? মানটা বলো। 0.707 ই নট ভাগ 0.637 ই নট কত আসে? আচ্ছা আমি বলে ফেলি, যাও। আসবে হলো 1.11 কত বলো তো? 11। এবং তোমাদের কাছে বলতে চাই তাহলে এটা হলো কোনটার জন্য? দিক পরিবর্তী তড়িৎ চালক বলের জন্য। কিন্তু তোমাদের কাছে আমি একটু বলতে চাই বাজান, চাইলে তুমি কে সমান সমান IRMS
ভাগ আই এভারেজ দিয়েও সংজ্ঞা দিতে পারবা। যদি তুমি চাও IRMS ভাগ আই এভারেজ দিয়েও সংজ্ঞা দিতে পারবা, মানটা হবে 1.11। বাট এটা হলো কিসের জন্য বলতো? এটা হলো তোমার কিসের জন্য ঝটপট বলতো? সাইনোসোডিয়াল ওয়েভের জন্য। বাট পরের ছবিটা দেখার চেষ্টা করো, পরের ছবিটা দেখার চেষ্টা করো। যদি এরকম হয়, এরকম হয়, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, তার মানে আয়তাকার আকৃতি বা বর্গাকৃতি যদি হয়, এই বরাবর টি, জাস্ট এটা মুখস্থ রাখবা, তোমাকে অতটা না জানলেও চলবে, বা মুখস্থ রাখাও যে এরকম বর্গাকৃতির জন্য, বা যার কিছু মনে করিস না, তাহলে সেখানে IRMS সমান সমান হয় ই নট, এই যে সমান সমান ই নট, এই যে এটাই, এবং ই এভারেজও সমান সমান হয় ই নট। তার মানে এরকম বর্গাকৃতির জন্য, স্কয়ার বা রেক্টেঙ্গুলার ওয়েভের জন্য আমাদের আকৃতি গুণাঙ্কের মান হবে IRMS ভাগ ই এভারেজ সমান সমান ই নট ভাগ ই নট, অতএব k ইকুয়াল টু 1। ও বাজান, এটা হলো আইদার রেক্টেঙ্গুলার ওয়েভ, এটা তো হলো সাইনোসোডিয়াল ওয়েভ। সাইনোসোডিয়াল যদি রেক্টেঙ্গুলার ওয়েভ হয়, তাহলে IRMS মানে ই নট, এখানে চেঞ্জ হচ্ছে না কিছু, দেখো। আবার ই অ্যাভারেজও হচ্ছে ই নট, অর্থাৎ কে ইকুয়াল টু হবে IRMS ভাগ ই অ্যাভারেজ, ই নট ভাগ ই নট ইকুয়াল টু 1। বাট এটা আপাতত জাস্ট মনে রাখা দরকার, মনে রাখা দরকার। এর পরেরটা দেখো, পরেরটা একটু দেখার চেষ্টা করো, ছোট করে দিই। যদি এরকম হয়, ট্রায়াঙ্গুলার ওয়েভ হয়, বাচ্চা কিউঙ্গুলার ট্রায়াঙ্গুলার ওয়েভ হয়, তাহলে তোমরা আমাকে বলো তো এখানে IRMS এর মানটা হবে হলো কত বলো তো ঝটপট? IRMS এর মানটা হবে 0.5। দাঁড়া 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 বাজান, একটু দাঁড়া। IRMS এর মানটা হবে 1/√3, 1/√3 ই নট, আর ই এভারেজের মানটা হবে 0.5 ই নট। এইবার তোমরা বলো তো এখানে আকৃতি গুণাঙ্ক, এবার নাও, আকৃতি গুণাঙ্ক হবে IRMS ভাগ ই এভারেজ সমান সমান হবে কত বলো তো? 2/√3। বলো 2/√3 মানটা কত আসে? আরে এইটা সবগুলাই আমার দিক পরিবর্তী, একটা হলো সাইনোসোডিয়াল ওয়েভ, একটা হলো স্কয়ার অর রেক্টেঙ্গুলার ওয়েভ, একটা হলো ট্রায়াঙ্গুলার ওয়েভ। যদি হয় তাহলে এটা সাইনোসোডিয়াল, মানে সাইন সদৃশ, ইয়েস সাইন সদৃশ। এই মানটা বলো, 2/√3 মানটা বলো কত আসে? 2/√3 মানটা বলো। আরে বেটা 0.5 তো মানে 1/2, 2 উপরে চলে গেল, আর 1/√3 নিচে চলে আসলো। আচ্ছা একটু আপাতত মনে রাখেন, 1 পয়েন্ট ইকুয়াল টু হবে কে এর মান হবে 1.15। 1 পয়েন্ট কত বলো তো? 15। ওকে। এবং তোমাদের কাছে আমি একটু বলতে চাচ্ছি বাজান, আকৃতি গুণাঙ্ক দিয়ে আমার কাজটা কি? লেখেন, আকৃতি গুণাঙ্কের মানে ব্যবহার, একটু হালকা খাতার মধ্যে হেডলাইন দেন, আকৃতি গুণাঙ্কের ব্যবহার। একটু তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি। এটা হলো সাইনোসোডিয়াল ওয়েভের জন্য, এটা হলো আইদার রেক্টেঙ্গুলার অর স্কয়ার ওয়েভের জন্য, এটা হলো ট্রায়াঙ্গুলার ওয়েভের জন্য। এরপর লেখেন আকৃতি গুণাঙ্কের ব্যবহার। এক নাম্বার ব্যবহার হলো, এক নাম্বার ব্যবহার হলো, দেখেন কে সমান সমান IRMS ভাগ ই এভারেজ। এর মধ্যে তোমার মনে করো একটার মান তুমি জানো, সাপোজ তুমি ই এভারেজের মান জানো, তাহলে আকৃতি গুণাঙ্কের মাধ্যমে তুমি IRMS এর মান নির্ণয় করতে পারবা। তার মানে এক নাম্বার ব্যবহার লেখো, তাড়াতাড়ি করো। এক নাম্বার ব্যবহার লিখবা, সেটা হলো
দিক পরিবর্তী তড়িৎ চালক বলের গড় মান বা শীর্ষ মান নির্ণয়ের জন্য আকৃতি গুণাঙ্কের প্রয়োজন। দিক পরিবর্তী, হারিয়া দৌড়া, দিক পরিবর্তী তড়িৎ চালক বলের গড় মান বা শীর্ষ মান নির্ণয়ের জন্য আকৃতি গুণাঙ্কের প্রয়োজন। তাড়াতাড়ি করেন। দিক পরিবর্তী তড়িৎ চালক বলের গড় মান বা গড় আরএমএস গড় বর্গের বর্গমূল মান নির্ণয়ের জন্য, আমি ভুল বলছি একটু আগে, দিক পরিবর্তী তড়িৎ চালক বলের গড় মান বা গড় বর্গের বর্গমূল মান নির্ণয়ের জন্য আকৃতি গুণাঙ্কের প্রয়োজন। আমরা লিখতে পারছি আকৃতি গুণাঙ্কের প্রয়োজন। 2 নম্বর ব্যবহার দেখো, লেখো দিক পরিবর্তী তড়িৎ চালক বলের প্রকৃতি নির্ণয়ের জন্য। মানে কি প্রকৃতি? মানে কি সে সাইনোসোডিয়াল হবে, নাকি রেক্টেঙ্গুলার ওয়েভ হবে, নাকি স্কোয়ার ওয়েভ হবে, নাকি ট্রায়াঙ্গুলার ওয়েভ হবে? প্রকৃতি নির্ণয়ের জন্য আকৃতি গুণাঙ্কের প্রয়োজন। মানে আকৃতি মানে কি ফর্ম, সে কোন ফর্মে আছে? সাইনোসোডিয়াল ফর্মে আছে, স্কোয়ার ফর্মে আছে, রেক্টেঙ্গুলার ফর্মে আছে, ট্রায়াঙ্গুলার ফর্মে আছে। এগুলা জানার জন্য আমার কি দরকার বলতো? আকৃতি গুণাঙ্কের মান। যেমন কে এর মান 1.11, চোখ বন্ধ করে বলে ফেলবো ও তো সাইনোসোডিয়াল। কে এর মান 1, ও আচ্ছা ও তো স্কোয়ার অথবা রেক্টেঙ্গুলার। ও কে এর মান 1.15, না বুঝছি ও তো ট্রায়াঙ্গুলার। তাহলে আমরা 2 নম্বর ব্যবহারটা মনে হয় লিখতে পারছি। আর 3 নম্বরে একটা স্টার চিহ্ন দিবেন, স্টার চিহ্ন দিবেন। আকৃতি গুণাঙ্ক কম্পাঙ্কের উপর নির্ভরশীল নয়। একটু 2টা ব্যবহার লেখার পরে খাতার মধ্যে একটা স্টার চিহ্ন দেন। আকৃতি গুণাঙ্ক কম্পাঙ্কের উপর নির্ভরশীল নয়। আচ্ছা, এরপরে চলে আসেন আমাদের আজকের দিনের পরের একটা ছোট্ট প্রশ্ন। তারপর আমি দৌড়াদৌড়ি করে 3-4টা ম্যাথ করাবো, দৌড়াবো হলে। ছোট্ট প্রশ্ন লেখেন, দিক পরিবর্তী তড়িৎ প্রবাহের বেলায়, হারিয়া খাতার মধ্যে প্রশ্ন ছোট মানে উত্তরটা ছোট, প্রশ্নটা বড়। দিক পরিবর্তী তড়িৎ প্রবাহের বেলায় আমি কি বাজান? তোমার 2 নম্বরটা হলো, আমি আবার বলতেছি, দিক পরিবর্তী তড়িৎ চালক বল অথবা দিক পরিবর্তী তড়িৎ প্রবাহের কি বলতো প্রকৃতি জানার জন্য আকৃতি গুণাঙ্ক প্রয়োজন। এখানে প্রকৃতি বলতে আমরা কি বোঝাচ্ছি? হ্যাঁ, ডিজিটাল ইনপুট স্কোয়ার, ইয়েস, এই যে কে রিফা, দেখছ। আমি আবার বলি, দিক পরিবর্তী তড়িৎ চালক বল বা দিক পরিবর্তী তড়িৎ প্রবাহের প্রকৃতি বা তরঙ্গের প্রকৃতি নির্ণয়ের জন্য আমাদের আকৃতি গুণাঙ্ক প্রয়োজন। আকৃতি গুণাঙ্ক জেনে আমি বলতে পারবো ও কি অমুক, ও কি তমক, ও কি তমক, এরকম জানতে পারবো। সে কি ট্রায়াঙ্গুলার, সে কি সাইনোসোডিয়াল কিনা জানতে পারবো। ওকে। আর স্ট্রাচিনোতে কি লিখতে বলছি? আকৃতি গুণাঙ্ক কম্পাঙ্কের উপর নির্ভরশীল নয়, লিখতে পারছি। এবার যে প্রশ্ন বলতে গেলাম, সে প্রশ্ন কেন নির্ভরশীল নয় আমরা একটা অঙ্ক করাবো। যে একটু সবুর করো, অঙ্কটা করাবো, তুমি সবুর করো। এইবার দৌড়াও। আমাদের পরের প্রশ্ন হলো, কি বললাম? দিক পরিবর্তী তড়িৎ প্রবাহের বেলায় উত্তাপজনিত শক্তি ক্ষয়ের হার নির্ণয় করো। দিক পরিবর্তী তড়িৎ প্রবাহের বেলায় উত্তাপজনিত শক্তি ক্ষয়ের হার নির্ণয় করো। আমার ডিজিটাল ক্ষেত্রে হইতে পারে, বা এই যে সাইনোসোডিয়াল, কিন্তু আমাদের অ্যানালগ বলতে পারি আমরা এটাকে, বুঝছে? আচ্ছা, তোমরা আমাকে একটু ঝটপট বলো তো, আমাদের যে গাড়িতে আমরা বসি সামনে, দেখবা যে ওখানে একটা স্পিড মিটার আছে, অথবা তুমি তোমার ল্যাবে যে এমিটারটা ব্যবহার করো, কাঁটাটা এরকম করে যায়, এগুলো কিন্তু হচ্ছে তোমার অ্যানালগ। আর দেখবা যে অনেক গাড়িতে স্পিড মিটারটা ডিজিটালি ওঠে,
তুমি তেলের পাম্পে তেল ভরতে যাও, ওখানে 1 লিটার শেষ হয়ে আবার শুরু হয় 2, তারপরে শুরু, এরকম না? তার মানে ওগুলা সব হচ্ছে ডিজিটাল। ওগুলা কি সব ডিজিটাল মেশিন, অ্যানালগ না। কিন্তু এমিটারের কাটা, গালভানোমিটারের কাটা, অনেক গাড়ির কাটা, মিটারে যে স্পিড মিটারের কাটাটা, এগুলা হচ্ছে অ্যানালগ। আচ্ছা তোমরা আমাকে একটু ঝটপট বলো তো, কোথা জানিয়েছিলাম আমরা, ভুলে গেলাম গা। বলছিলাম আকৃতি গুণাঙ্ক হয়ে গেল। যেই কথাটা তোমাদের কাছে বলতে চাই, ডিসি লাইনের বেলায়, ডিসি লাইনের বেলায় আমরা শিখেছিলাম H ইকুয়াল টু I স্কয়ার আর টি, H বাই টি সমান সমান I স্কয়ার আর, H বাই টি সমান সমান I স্কয়ার আর, অতএব P সমান সমান I স্কয়ার আর। এটা হলো ডিসি উৎসের বেলায় উত্তাপজনিত শক্তি ক্ষয়। বাট এসির বেলায় কি হয় দেখি, এসির বেলায় আমরা বলবো H ইকুয়াল টু I আরএমএস স্কয়ার আর টি। এসির বেলায় আই বলে কিছু নাই, সব হচ্ছে IRMS অথবা ERMS। আমরা যা পাই সেটা আই না, আই নট না, আই অ্যাভারেজ না, IRMS। ই না, ই নট না, ই অ্যাভারেজ না, ERMS। তাহলে তোমরা বলো তো, অতএব H বাই টি সমান সমান কত হবে? সমান সমান হবে IRMS স্কয়ার আর। আর H বাই টি কে আমরা বলবো P সমান সমান IRMS। এটা কোন লাইনের বেলায়? এসি লাইনের বেলায় উত্তাপজনিত শক্তি ক্ষয় হার হলো, উত্তাপজনিত শক্তি ক্ষয়ের হার হলো IRMS স্কয়ার আর। বুঝতে পারছি? আচ্ছা বোঝা গেল। এইবার তোমরা আমাকে একটু ঝটপট বলবা পরের প্রশ্ন। রেডি? অ্যানালগ পড়া, হ্যাঁ, আরিফ আব্দুল্লাহ। এখন তোমরা আমাকে বলো তো, আজকের দিনের পরের প্রশ্নে আসো, দেখে একটা কাজ আমরা করে দিই, তাড়াতাড়ি বলবা। হ্যাঁ, সবাই একটু ছবিটা একা ফালাও। এসটা হচ্ছে তাপ, রিফাত, হিট। আচ্ছা রাহান ইসলাম। আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা হিটার আছে 100 ওহম, এটাকে যুক্ত করা হয়েছে 120 ভোল্টের, 120 ভোল্টের ডিসি লাইনের সাথে। এখানে একটা হিটার আছে, এরকম সিম্বল দেখা মানে তুমি বুঝবা এটা এসি সোর্স, এবং তার সমীকরণটা হলো 160 সাইন 100 পাই টি। ওই একই হিটার, এটা এটা। এবার সি নাম্বার প্রশ্ন লেখো, সি নাম্বার প্রশ্ন লেখো। সি নাম্বার প্রশ্ন লিখবা, সেটা হলো দিক পরিবর্তী তড়িৎ চালক বলের 0 থেকে শীর্ষ মানে পৌঁছাতে কত সময় লাগবে? দিক পরিবর্তী তড়িৎ চালক বলের 0 থেকে শীর্ষ মানে পৌঁছাতে কত সময় লাগবে? একটু তাড়াতাড়ি লিখতে হবে বাজার। দিক পরিবর্তী তড়িৎ চালক বলের 0 থেকে শীর্ষ মানে পৌঁছাতে কত সময় লাগবে? আমরা মনে হয় লিখতে পারছি। এখন তোমরা আমাকে একটু তাড়াতাড়ি বলো তো, আমরা জানি এখানে 100 পাই বসেছে কার বদলে? ওমেগার বদলে।
তাহলে 2 পাই f ইকুয়াল টু 100 পাই, পাই পাই কেটে গেল, f এর মানটা আসবে হলো 50 হার্টজ। আর আমরা গত ক্লাসে শিখাইছিলাম এরকম শূন্য থেকে শীর্ষ মানে পৌঁছতে তার সময় লাগে ক্যাপিটাল টি বাই 4 বাজান। তাহলে সমানে যদি স্মল টি হয়, স্মল টি ইকুয়াল টু হবে ক্যাপিটাল টি বাই 4 সমান সমান 1 বাই 4f সমান সমান 1 বাই 200। তাহলে ফার্স্ট করে বলে ফেলাও টি এর মানটা কত আসে, 0.005 সেকেন্ড। টি এর মানটা আসবে 0.005 সেকেন্ড। হইল। এখন ডি নাম্বার প্রশ্নে আসো। সি নাম্বার প্রশ্ন যদি তোলা হয়ে থাকে, এবার ডি নাম্বার প্রশ্নে চলে আসো। কোন ক্ষেত্রে হিটারটি বেশি কার্যকর হবে মতামত দাও। কোন ক্ষেত্রে হিটারটি বেশি কার্যকর হবে মতামত দাও। কোন ক্ষেত্রে হিটারটি বেশি কার্যকর হবে মতামত দাও। দেখতে পাচ্ছি কোন ক্ষেত্রে হিটারটি বেশি। আচ্ছা তোমরা মূলত হিটারের কাজটা কি? ওই মিয়া গরম করা, মানে ও যত তাপ তৈরি করতে পারবে ততই ও অ্যাক্টিভ, তাই না? ওর কাজ হলো গরম করা। তাহলে ডিসি উৎসের বেলায় দেখো তো, ডিসি এর বেলায় P সমান সমান V স্কয়ার বাই R লেখা যায়। P সমান সমান V স্কয়ার বাই R লেখা যায় বাজান প্লিজ। সমান সমান V কত বলো, 120 হোল স্কয়ার ভাগ কত 100। বলো P এর মানটা, P ডিসি লেখো, P ডিসি। বলো P এর মানটা কত আসে, P ডিসির মানটা কত আসে? তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো পি ডিসির মানটা কত আসে? প্রথমটা আসবে হলো 128 নাকি না, এটা মনে হয় 144 ওয়াট। আর দ্বিতীয়টা বেলা দেখো তো আই আর এম এস, দাঁড়াও, ইআরএমএস হলো আইআরএমএস ইনটু আর, আইআরএমএস ইনটু আর। এবার বলো তো তাহলে আইআরএমএস ইকুয়াল টু হবে ইআরএমএস ভাগ আর। ইআরএমএস মানে কি 0.7, উপরে লিখি ইআরএমএস মানে কি বলো তো, ইআরএমএস মানে হলো 0.707 ই নট ভাগ আর। তাহলে 0.707। আচ্ছা তোমরা বলো তো ই নটের মানটা কি 160 না? অনেকে করে ফেলছে। ই নটের মানটা হলো 160 ডিভাইডেড বাই কত বলো তো, আর এর মানটা কত, 100 ওহম। এটা পাইলাম হলো কার মান বলো তো, আরএমএস এর মানটা পাইলাম। আইআরএমএস ইকুয়াল টু 0.707 ভাগ 100 ইনটু 60 ভাগ 100। অতএব পি সমান সমান আইআরএমএস স্কয়ার আর করে দেখবা আসে কত, 100 কত বললা জানি, 128 ওয়াট। এটা হলো পিএসি। তাহলে কোন ক্ষেত্রে হিটারটা বেশি কার্যকর হবে বলো তো, একটু খেয়াল করে। হিটারটা বেশি কার্যকর হবে হলো এসির বেলায়। আচ্ছা আমরা একটু একটু আচ্ছা একশো 28 ঠিক আছে, আর 144 ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, এবার তার পরের প্রশ্নে আসো দেখি। তার পরের প্রশ্নে আসার আগে একটু ওয়েট করো তো বাতান দেখি।
আচ্ছা বিসমিল্লাহ, আবার শুরু করলাম বাজান। আমরা সবাই আসো তো নাকি, না গেছো গা? আসি আসি, আমরা আসি। আচ্ছা রেডি? তারপরের প্রশ্নে আসো দেখো। আচ্ছা, একজন আমাকে জি মনে হয় প্রশ্ন করছিল, সেটা হলো কি বলতো, ফর্ম ফ্যাক্টর উপর নির্ভর করে কিনা। এটা দিয়ে পরীক্ষা একবার উদ্দীপক আসছিল, সেই উদ্দীপকটা একটু দেখার চেষ্টা করো। উদ্দীপকটা হলো I1 সমান সমান 50 সাইন। I1 সমান সমান হলো 50 সাইন 628 পাইটি। I2 সমান সমান 50 সাইন 400 পাইটি। I1 হলো 50 সাইন, না 50 সাইন 628 পাইটি, 50 সাইন 400 পাইটি। এখন এখান থেকে ডি নাম্বার প্রশ্ন যেটা ছিল, ডি নাম্বার প্রশ্ন ছিল দেখাও, মানে আকৃতি গুণাঙ্ক কম্পাঙ্কের উপর নির্ভরশীল নয়, মতামত দাও। তোমরা একটু প্রশ্ন, ডি নাম্বার প্রশ্নটা ডাইরেক্ট লিখে ফেলাও। আকৃতি গুণাঙ্ক কম্পাঙ্কের উপর নির্ভরশীল নয়, মতামত দাও। আকৃতি গুণাঙ্ক কম্পাঙ্কের উপর নির্ভরশীল নয়, মতামত দাও। এখন তোমরা আমাকে বলো তো, প্রথমটার বেলায় ওমেগার বদলে আছে ওমেগা 1 ধরলাম, 628 পাই 2 পাই f1, 628 পাই। দেখবা f1 এর মানটা আসবে 314 হার্জ। f1 এর মানটা আসবে কত? 314 হার্জ। আবার দ্বিতীয়টার বেলায় ওমেগা 2 সমান সমান 400 পাই 2 পাই f2 সমান সমান, ধরাও 2 পাই f2 সমান সমান 400 পাই। ঠাস করে বলে ফেলাও f2 সমান সমান হবে কত? পাই পাই কেটে গেল 200 হার্জ। তার মানে দুইটা তরঙ্গের কম্পাঙ্ক সমান না। কিন্তু তুমি কি খেয়াল করতে পারছো 50 50, তার মানে k1 ইকুয়াল টু আসবে কত? IRMS ভাগ I এভারেজ 0.707 ইনটু 50 ভাগ 0.637 ইনটু 50। ওই যে শীর্ষ মান 0.707 I নট, না I নটের মানটা হচ্ছে 50, কত আসে? 1.11। K2 সমান সমান আসবে একই রকম, IRMS ভাগ I এভারেজ সমান সমান 1.11। তাহলে আমরা কি বলবো? যদিও F1 not equal to F2, যদিও F1 not equal to F2, কিন্তু K1 সমান সমান K2। তার মানে কম্পাঙ্ক সমান না হলেও তাদের আকৃতি গুণাঙ্ক সমান হইতে পারে। ঠিক আছে, এবার চলে আসো এই চ্যাপ্টারের শেষ প্রশ্নে আমরা যাব। শেষ প্রশ্ন লেখেন, ট্রান্সফরমার কাকে বলে? ট্রান্সফরমার কাকে বলে? ট্রান্সফরমার কাকে বলে লিখতে পারছি? কিল্লাই মানে কিল্লাই কি আবার? বেঁচে আছে। আরে রিপ্লাই টু রায়হান আব্দুর রহমান, এই তো বেঁচে আছে। বারে বাহ, আচ্ছা। মতামত কোনটার মতামত লেখার কথা বলতেছে? এটা আচ্ছা, ওই আগের অঙ্কের মতামত লিখবা কোন লাইনে, যেটার ক্ষমতা বেশি, যার পি এর মান বেশি, সেই লাইনে হিটারটা বেশি কার্যকর হবে। F1 তো 100 আসার কথা রাহান ইসলাম,
না F1 100 পাই পাই কেটে গেল 2F1 মানে 628 কেমনে তারানার স্বরে একটু রাখতে পারছো না তো
আচ্ছা আসি আমরা সবাই, ঠিক আছে একটু ঝামেলা ছিল। আচ্ছা তোমরা আমাকে একটু জনপ্রবত ট্রান্সফরমার কাকে বলে তারপর একসাথে লিখবা, তাড়াতাড়ি করো। ট্রান্সফরমারের কার্য পদ্ধতি বর্ণনা করো। ট্রান্সফরমার কাকে বলে তারপর একসাথে লিখবো আমরা, ট্রান্সফরমারের কার্য পদ্ধতি বর্ণনা করো। এগুলো আমরা 9-10ও পড়ছি, আমি জানি। ট্রান্সফরমার কাকে বলে এগুলা একবারে সংজ্ঞাটার বইতে লেখা আছে। আমি বলি যে যন্ত্র উচ্চ বিভবের নিম্ন প্রবাহকে নিম্ন বিভবের উচ্চ প্রবাহে রূপান্তর করতে পারে বা উল্টা করে দিবা, তাকে আমরা বলবো হচ্ছে ট্রান্সফরমার। পুরোটা বলতে হবে, যে যন্ত্রে উচ্চ বিভবের নিম্ন প্রবাহকে নিম্ন বিভবের উচ্চ প্রবাহে রূপান্তর করতে পারে বা নিম্ন বিভবের উচ্চ প্রবাহকে উচ্চ বিভবের নিম্ন প্রবাহে রূপান্তর করতে পারে, তাকে আমরা বলবো হচ্ছে ট্রান্সফরমার। আর ট্রান্সফরমার কয় প্রকার? 2 প্রকার। একটাকে বলা হয় স্টেপ আপ ট্রান্সফরমার, যে কম ভোল্টেজ থেকে বেশি ভোল্টেজ বানায়। আর একটা হলো স্টেপ ডাউন ট্রান্সফরমার, বেশি ভোল্টেজ থেকে কম ভোল্টেজ আনে। যেমন যেখানে পাওয়ার জেনারেশন হয়, পাওয়ার জেনারেট করা হয় যেখানে, সেখানে আমরা ভোল্টেজ তৈরি করতে পারি সর্বোচ্চ 30,000 থেকে 40,000। কিন্তু সেই ভোল্টেজ অনেক দূর দূরান্তে, সেই কারেন্ট অনেক দূর দূরান্তে পাঠাতে হবে বিধায় সে ভোল্টেজকে হওয়া লাগে প্রায় 4 লাখ 3 লাখ এরকম। তাহলে সেখানে আমরা কি ব্যবহার করব? স্টেপ আপ। সে 40,000 ভোল্টকে উঠা নিয়ে আসবে 4 লাখ ভোল্টে। আচ্ছা আসলো, তারপর বিভিন্ন ন্যাশনাল গ্রিডের মাধ্যমে আমাদের সাব স্টেশনগুলোতে আসলো। কি স্টেশন? সাব স্টেশন। ওখানে হয় 11,000 11 কেবি লেখা থাকে, দেখবা 33 কেবি লেখা থাকে। সে 33 কেবি থেকে আমরা বাসা বাড়িতে যেটা নেই ওটা হচ্ছে 220 ভোল্ট, কোনো কোনো সময় 240 ভোল্ট। এসি টিসি চালানোর জন্য হলো 440 ভোল্ট। তখন আমরা ব্যবহার করব হলো স্টেপ ডাউন। তাহলে স্টেপ আপ মানে কম ভোল্টেজ থেকে বানাবে বেশি ভোল্টেজ, বেশি প্রবাহকে বানাবে কম প্রবাহ। আর স্টেপ ডাউন মানে কি? বেশি ভোল্টেজকে বানাবে হলো কম ভোল্টেজ, আর কম প্রবাহকে বানাবে হলো বেশি প্রবাহ। এটার উপর বেসিস করে আমরা জানি ট্রান্সফরমার হচ্ছে 2 প্রকার, একটা হলো স্টেপ আপ, একটা হচ্ছে স্টেপ ডাউন। এবং তুমি জানো ট্রান্সফরমারে 2টা কয়েল থাকবে, সব পড়ছো তুমি। একটা প্রাইমারি কয়েল, একটা সেকেন্ডারি কয়েল, আমরা এগুলা সব পড়ে আসছি। একটু দেখার চেষ্টা করো, যা তুমি পড়ছো ওর মধ্যে নতুন কোনো কথা আসবে, একটু সামান্য নতুন একটা কথা আসবে। তোমরা আমাকে একটু ঝটপট বলো তো, এখানে এটাকে আমরা বলতেছি প্রাইমারি কয়েল। এখানে যে তড়িৎচলক বলটা আবিষ্ট হবে মানে আসবে সেটা হচ্ছে ইপি। এটাকে আমরা বলতেছি সেকেন্ডারি কয়েল। এখানে যেটা আবিষ্ট হবে সেটা হচ্ছে ইএস, সেটা হচ্ছে কি? ইএস। এবং এই 2 কয়েলের মধ্যে কোনো প্রকার সংযোগ নাই। 2 কয়েলের মধ্যে কোনো প্রকার কি নাই বলতো? সংযোগ নাই। আচ্ছা এইবার তোমরা যেটা বলবা, ইপি সম্পর্কে আমরা লিখতে পারি কি বলতো? মাইনাস এনপি ডি ফাই বাই ডিটি। ফ্যারাডের দ্বিতীয় সূত্র, মাইনাস এনপি ডি ফাই বাই ডিটি। ইএস সমান সমান লিখতে পারি মাইনাস এনএস ডি ফাই বাই ডিটি। এই কয়েলে যে পরিমাণ ফ্লাক্সের পরিবর্তন হবে, একই ফ্লাক্সের পরিবর্তন এই কয়েলটাকেও ওভারল্যাপ করবে। এজন্য বোথ কয়েলে ডি ফাই বাই ডিটি সেম। দুইটা সমীকরণকে তুমি ভাগ করে দাও, ইপি বাই ইএস ইকুয়াল টু হবে হলো এনপি বাই এনএস। এটাকে তুমি দিয়ে ফেলাও 1 নং সমীকরণ। ইপি বাই ইএস ইকুয়াল টু কত? এনপি বাই এনএস, ইকুয়েশন নাম্বার 1। এবার দ্বিতীয় কথা হলো, যদি কোনো শক্তির অপচয় না ঘটে, যদি কোনো শক্তির অপচয় না ঘটে, এই কয়েলের ক্ষমতা আর এই কয়েলের ক্ষমতা সমান হবে। মানে এই কয়েলে প্রতি সেকেন্ডে ব্যয়িত শক্তি যা হবে, এই কয়েলও প্রতি সেকেন্ডে ব্যয়িত শক্তি তাই হবে। তাহলে তোমরা আমাকে বলো তো, প্রতি সেকেন্ডে ব্যয়িত শক্তি মানে ক্ষমতা ইপিআইপি প্রাইমারি কয়েল,
প্রতি সেকেন্ডে ব্যয়িত শক্তি মানে সেকেন্ডারিতে কত ইএস আইএস। যদি শক্তির কি না হয় বলতো, ধ্বংস না হয়, শক্তির কোনো সৃষ্টি না হয়, তাহলে ইপি আইপি, হ্যাঁ এই এখন তুমি দেখবা জিম, এখন তুমি দেখবা ইপি আইপি সমান সমান কত বলতো ইএস আইএস। অতএব ইপি ভাগ ইএস ইকুয়াল টু হবে আইএস ভাগ আইপি। এটাকে তুমি দিয়া ফেলাও 2 নং। একটু ভালো করে দেখো তো, ইপি আইপি আর আর ইএস আইএস আর আর, তার মানে ট্রান্সফরমারের বেলায় ই এবং আই এখানে ব্যস্তানুপাতিক। কি পাতিক বলতো? ব্যস্তানুপাতিক। এবং তোমরা আমাকে একটু ভালো করে বুঝে শুনে বলবা, এখানে ইপি বেশি মানে কি? পাক সংখ্যা বেশি। পাক সংখ্যা বেশি মানে কি? রোধ বেশি, কারেন্ট কম। ইএস কম মানে কি? পাক সংখ্যা কম মানে কি? কারেন্ট কম। তার মানে সরি, রোধ কম মানে কারেন্ট বেশি। এজন্য ইপি বড় তো আইপি ছোট, ইপি ইএস ছোট তো আইএস বড় আসবে। আর প্রতি সেকেন্ডে ব্যয়িত শক্তি ক্ষমতা তো সমান হইতেই হবে। যদি শক্তি ধ্বংস না হয়, শক্তি সৃষ্টি না হয়, তাহলে শক্তির সংরক্ষণ সূত্র অনুসারে এই কয়েলে প্রতি সেকেন্ডে ব্যয়িত শক্তি যা হবে, এই কয়েলও প্রতি সেকেন্ডে ব্যয়িত শক্তি তাই হবে। এখন দুটাকে মিলাও। অতএব ইপি বাই ইএস ইকুয়াল টু হবে এনপি বাই এনএস ইকুয়াল টু হবে আইএস ভাগ আইপি। ঠিক আছে কিনা বলো তো? কিন্তু আমি জানি তোমার মাথার মধ্যে একটু চক্কর খাচ্ছে, আমি জানি। স্যার আপনি এখানে করলেন নাকি? সব এত বড় বক্স কেন? এখানে কিছু লিখবেন বলে মনে হইতাছে। একটু দেখি তো লিখতে পারি কিনা। তুমি বলো তো ইপি আইপি সমান সমান ইএস আইএস, এই ফর্মুলা আমি চিনি। ইপি আইপি মানে কি বলতো? ইপি বাই আরপি, রোধ, রোধ সমান সমান ইএস আইএস মানে কি? ইএস বাই আর। তাহলে কি দাঁড়ালো? ইপি স্কয়ার বাই আরপি ইএস স্কয়ার বাই আরএস। কত বল আরএস? বাবাজান এই পি মানে প্যারালাল না, এই পি মানে হচ্ছে প্রাইমারি, প্রাইমারি। আর আরএস মানে হচ্ছে সরি, আরএস মানে হচ্ছে শ্রেণী সমবায় না, আরএস মানে হচ্ছে সেকেন্ডারি। অতএব তোমরা আমাকে বলো তো ইপি স্কয়ার বাই ইএস স্কয়ার ইকুয়াল টু আরপি বাই কত বলতো আরএস। অতএব ইপি বাই ইএস ইকুয়াল টু হবে আরপি বাই আরএস রুট। ইপি বাই ইএস কত বলতো? আরপি বাই আরএস। তাহলে ইপি বাই ইএস এর জায়গায় আমরা এখানে কি বসাতে পারবো? আরপি বাই আরএস রুট। এই মানটা বসানোর জন্যই আমরা জায়গা রাখছি। ইপি বাই ইএস ইকুয়াল টু হবে রুট ওভার আরপি বাই আরএস। বুঝতে পারছি? এবং এই চারটা সমীকরণ দিয়া তুমি চাইলে যে কোনো ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো, যে কোনো কিছু বানাইতে পারবা। বুঝতে পারছি? আর আবার বলে দেই, দিক পরিবর্তী প্রবাহের বেলায়, দিক পরিবর্তী তড়িৎ চালক বলের বেলায় ই নট বলে আমরা কিছু পাই না। আমরা যা পাই সেটা হচ্ছে ইআরএমএস, আমরা যেটা পাই সেটা হচ্ছে আইআরএমএস। এই যে ইপি মানে আসলে ইপিআরএমএস, ইএস মানে ইএসআরএমএস, এই যে আইপি না আইপিআরএমএস, আইএস না আইএসআরএমএস, আই নট না কেউ পারলে আবার আরএমএ আরপির মধ্যে আরপি আরএমএস দিয়ে দিও না, রোদের মধ্যে আবার আরপি কি আরএমএস কি বেটা? ওই কি কি আব্দুর রহমানের কি হলো? এখন তোমরা আমাকে একটু ঝটপট বলবা, আশা আমরা করতে পারি এই সমীকরণ। এটা তোমাদের জন্য নতুন, এইটা তোমাদের জন্য নতুন। তাহলে একটা অঙ্ক করো দেখি, ছোটখাটো অঙ্ক করি, আমরা আজকে বাড়ি যাই। একটা অঙ্ক করি, আমরা আজকে বাড়ি যাব। আগামী ক্লাসে আমরা শুরু করব হলো চ্যাপ্টার 7 ভৌত আলোক বিজ্ঞান। লেখেন একটি ট্রান্সফরমার, এই অঙ্কটা করি আমরা বাড়ি চলে যাব। অবশ্য আমরা বাসায় আছি, কেউ মনে হয় হৃদয় আব্দুল্লাহ মনে হয় বাসে আছে। একটি ট্রান্সফরমারে 200 ভোল্ট সরবরাহ করে আরে আরিফ আব্দুল্লাহ রে
ওর স্পিড বাড়ানোর জন্য অস্থির হয়ে গেছে। না বাজান, ওদের লাভ নেই। একটি ট্রান্সফরমারে 200 ভোল্ট সরবরাহ করে 2000 ভোল্ট পাওয়া যায়। 200 ভোল্ট সরবরাহ করে 2000 ভোল্ট পাওয়া যায়। লিখতে পারছি? একটি ট্রান্সফরমারে 200 ভোল্ট সরবরাহ করে 2000 ভোল্ট পাওয়া যায়। এরপর লিখবা ট্রান্সফরমারটির মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা। ট্রান্সফরমারটির মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা 300। ট্রান্সফরমারটির মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা 300 এবং রোধ 0.5 ওহম হলে কি বললাম? ট্রান্সফরমারটির মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা 300 এবং রোধ 0.5 ওহম হলে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা এবং রোধ বের করো। গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা এবং রোধ বের করো। মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা হলো 300 এবং রোধ হলো 0.5 ওহম হলে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা এবং কি বের করো? রোধ বের করো। আচ্ছা, এবার তুমি খাতার চিপা যাও, প্লিজ গো টু দ্য চিপা, লিখবে ওখানে যা কিছু সরবরাহ সব প্রাইমারির। তাতে আজান দিয়ে ফেলছে। যা কিছু সরবরাহ সব প্রাইমারির, যা কিছু পাওয়া যায় সব সেকেন্ডারির। এই যে এখানে বলছে না 200 ভোল্ট সরবরাহ করে 2000 ভোল্ট পাওয়া যায়, মানে কি 200 ভোল্ট হবে ইপি, পাওয়া যায় কত? 2000 ইএস। তাহলে কি লিখলাম চিপার ভিতরে? যা কিছু সরবরাহ তা হবে প্রাইমারির, যা কিছু পাওয়া যায় তা হবে সেকেন্ডারির। আশা করি আমরা লিখতে পারছি। তাহলে এখানে আমার কিন্তু বলতো ইপি বাই ইএস ইকুয়াল টু হবে এনপি বাই এনএস। ইপি হলো 200, হ্যাঁ 200 দিয়া 2000 পাওয়া যায়। ওকে, এনপি কত? 300। এনএস চাইছে, খাস করে বলে ফেলাও এনএস এর মানটা কত আসে? 3000 আসে। গেল। আবার আজকে শিখলাম আজকে ইপি বাই ইএস ইকুয়াল টু আরপি। আরপি বাই কত? আরএস রুট। ইপি কত? 200। ইএস কত? 2000। আরপি কত? 0.5। আরএস জানি না, রুট বাবা। এটা হবে 1/100 0.5 বাই আরএস রুট বাবা 1/10 বর্গ মাস 1/10 না, তাহলে বর্গ হলে কত হবে? 1/100 0.5 বাই আরএস। উভয় পক্ষকে আমরা বর্গ করলাম, বর্গ, স্কয়ার উড়িয়া গেল। তো উড়িয়া যদি যায় আরএস এর মানটা আসবে 50 ওহম। আরএস এর মানটা আসবে কত বলো তো? 50 ওহম। ওকে, বুঝতে পারলাম? আগামী ক্লাসে আমাদের চ্যাপ্টার মোটামুটি শেষ এবং আমি তোমাকে বললাম, এটা গ্যারান্টি দেওয়ার মতোই বললাম, আমার কেন জানি মনে হয় এই চ্যাপ্টারে তোমাকে আমি যা শিখাইছি তোমার আজকে উচিত হবে, আমার এটা অনুরোধ তোমার কাছে, মাই রিকোয়েস্ট টু ইউ, আজকে রাত্রে 9টা থেকে হইতে পারে, 8টা থেকে হইতে পারে, হোক 10টা থেকে হইতে পারে, আজকে রাত্রে বসে এই চ্যাপ্টারে বিগত বছরে যতগুলা সিকিউ আসছে দেখবা সব পারবা, এবং বিগত বছরে যতগুলো এমসিকিউ আসছে সব পারবা তুমি। সব শেখানো হয়েছে তোমাকে একদম এ টু জেড। এই চ্যাপ্টার থেকে আমি সব শিখাইছি। নর্থ মেরু কখন হবে, সাউথ মেরু কখন হবে, কখন ঘড়ি কাটার দিকে যাবে, কখন ঘড়ি কাটার বিপরীতে যাবে, এভরিথিং তোমাকে শেখানো হয়েছে। অতএব আমার অনুরোধ, ইট ইজ মাই রিকোয়েস্ট টু ইউ মাই ডিস্ট্রেস, যেমনি পারো আজকে রাত্রের ভিতরে এই চ্যাপ্টারটা একটা ভাজা ভাজা করে ফেলবা, ভাজা ভাজা সিকিউ এবং এমসিকিউ বোথ। কেউ তোমাকে আটকাইতে পারবে না, আমার বিশ্বাস, কেউ পারবে না এই চ্যাপ্টার থেকে, ইনশাআল্লাহ। আজকে ট্রাই করে দেখো, রাত 2টা বাজুক, 3টা বাজুক, 4টা বাজুক, কালকে শনিবার, অনেকের কলেজ বন্ধ,
মানে কলেজ তো বন্ধ, মানে অনলাইনে ক্লাসও তো বন্ধ, রাত্রে 3টা 4টা পর্যন্ত জাগো, চ্যাপ্টার একদম শেষ করে ছাড়বো ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ মাই স্টুডেন্টস। কি হলো আবার সঞ্জিতের আবার কি হলো, কে দেরি করে শুরু করে? আচ্ছা এক্সাম নিবো বাজার, আগে আমরা একটু শুরু শেষ করি, বাট এক্সাম নেওয়ার একটু ফয়সালা বের করতে হবে। জামিনী দেখো কেমনে বের করতে পারো, কিভাবে এক্সাম নিলে তোমাদের ভালো হয় এটা আমায় জানাও, তারপরে আমরা এক্সাম নিব ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ মাই স্টুডেন্টস।